একই দলের অভ্যন্তরীণ কোন্দলে হত্যাকাণ্ডের মতো ঘটনা সংঘটিত হচ্ছে। এইরকম পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে নির্বাচনের আরও ভয়াবহতার আশঙ্কা করাই যায়। বিগত স্বৈরাচার সরকারের সময় দেখেছি বিএনপি জামাত লেবেলিং করে আটক করা মানে পুলিশে দেওয়া হতো, এখন দেখছি আওয়ামী লীগ বা স্বৈরাচারের দোষকের নাম দিয়ে এরকম আটকের ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ আসছে যে এই মামলা বাণিজ্যের সাথে রাজনৈতিক কর্মীরা যেমন যুক্ত তেমনি পুলিশ প্রশাসনও যুক্ত। গেল 2 মাসে তো বেশ কিছু ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, তার ভিতরে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। বিশেষ করে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে মানে 3 জনের মৃত্যুর ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। খুলনায় 2 জন, ঢাকায় 1 জন, এবং এছাড়াও অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটছে এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের ভিতরে সহিংসতা বাড়ছে, হানাহানি বাড়ছে, সেখানে মৃত্যুর ঘটনা আছে। আবার একই দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ডের মতো ঘটনা সংঘটিত হচ্ছে। এর বাইরে তো অনেকগুলো ঘটনা আছে যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই নির্দেশ দেয়, অবনতিরই চিহ্ন আমরা লক্ষ্য করছি। তো এখন সামনে নির্বাচন, এইরকম পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে নির্বাচনের আরও ভয়াবহতার আশঙ্কা করাই যায়। তো তারপরেও বলবো যে সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা বিগত স্বৈরাচারের আমলের চেয়ে অনেকটা ভিন্নতা আছে, অনেকটা ভালোর দিক আছে। আর মন্দের দিকটা হচ্ছে যে মব সংস্কৃতির মধ্য দিয়ে, মব সন্ত্রাসের মধ্য দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা, মব সন্ত্রাস করে মানুষের জায়গা জমি দখল করা, মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, মব সন্ত্রাস করে মানুষকে ধরে নিয়ে পুলিশে সোরপোত করা, তার বিরুদ্ধে মামলা থাকুক আর না থাকুক, এবং একটা লেবেলিং করা, যেটা আমরা বিগত স্বৈরাচারের সরকারের সময় দেখেছি বিএনপি জামাত লেবেলিং করে আটক করা মানে পুলিশে দেওয়া হতো, এখন দেখছি আওয়ামী লীগ বা স্বৈরাচারের দোষকের নাম দিয়ে এরকম আটকের ঘটনা ঘটছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি মব তৈরি করে চাঁদাবাজি করা হচ্ছে। এখনও দেশের বিভিন্ন প্রান্তে মামলা হচ্ছে, যে মামলাগুলোর যৌক্তিক কারণ হয়তো নেই, কিন্তু দেখা যাচ্ছে মামলা হচ্ছে শত শত মানুষের নামে এবং মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ আসছে যে এই মামলা বাণিজ্যের সাথে রাজনৈতিক কর্মীরা যেমন যুক্ত তেমনি পুলিশ প্রশাসনও যুক্ত। এবং আমরা দেখেছি একই ব্যক্তির নামে একাধিক জায়গায় একই সময়ে হত্যাকাণ্ডের মতো ঘটনায় সম্পৃক্ত হতে, অর্থাৎ একাধিক জায়গায় একই ব্যক্তির একই সময় উপস্থিত হয়ে হত্যাকাণ্ড সংগঠিত করা, এটা একেবারে অবাস্তব, সেটাও আমরা দেখছি। আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে মামলায় নাম দেওয়া হবে না যদি আপনি টাকা দেন, আর যদি আপনি টাকা না দেন মামলায় নাম দেওয়া হবে। এবং মামলায় নাম দেওয়ার পরে মামলায় তাকে সংশ্লিষ্ট করে পরবর্তীতে আবার বড় ধরনের চাঁদাবাজির ঘটনাও আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমরা ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বুড়িগঙ্গা বলেন বা খুলনার ওই রূপসা নদী বলেন, এখানে দেখছি গত কয়েক মাসে বেশ কিছু অজ্ঞাতনামা লাশ ভেসে যেতে। এটি কিন্তু আমাদের স্বস্তি দিচ্ছে না, বরং আমরা আশঙ্কিত যে এই ব্যক্তিরা আসলে কারা, এই ভিকটিমরা কারা, কিভাবে কোথায় তারা হত্যাকাণ্ডের শিকার হলো বা মৃত্যুর শিকার হলো, এই বিষয়গুলি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আর যদি বলেন আদালত পাড়ায় বন্দীদেরকে যখন আনা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছে, লাথি মারা হচ্ছে, ঘুষি মারা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। আসলে আদালত বা পুলিশ কাস্টডিটা তো নিরাপদ জায়গা, সেখানে যখন সংঘবদ্ধভাবে মব ক্রিয়েট করে এই ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটছে, সেটি কিন্তু মানবাধিকারের ক্ষেত্রে অনেক বড় লঙ্ঘন। আর আমরা দেখছি যে ইদানিং মানে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে নানান ধরনের তৎপরতা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানান তৎপরতা, এবং সেটা নিয়ে মামলা, পাল্টা মামলা, এই ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করছি। আরেকটি জিনিস দৃশ্যমান, সেটা হচ্ছে আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে সংঘবদ্ধ শক্তিগুলো অংশ নিয়েছিল তাদের ভিতর বিভক্তি, এবং এই বিভক্তিটা গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য খুবই ক্ষতিকর। দেখেন, মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ না করে এইটা অন্যভাবে বিষয়টা দেখা যেতে পারত। গোপালগঞ্জের ঘটনায় আর কিছু না হোক,
4 বা 5 জন মানুষের প্রাণহানি হয়েছে, এটা খুবই দুঃখজনক এবং এই ঘটনাটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। দেখেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির তো একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এখন এই মুহূর্তে একটা গুমের ঘটনাও আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা গুমের ঘটনাও প্রত্যক্ষ করিনি। কোড অ্যান্ড কোড ক্রসফায়ারের ঘটনাও নেই বললে চলে, তবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, কাস্টোডিয়াল ডেথ, তারপর কারাগারের অভ্যন্তরে বন্দির মৃত্যুর ঘটনা আমরা দেখছি। এইটা আমাদের মনে অনেক সন্দেহ তৈরি করছে এবং এই ধরনের হত্যাকাণ্ডগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ওই যে মব যারা ক্রিয়েট করছে, মব সন্ত্রাস করছে, তাদের দ্বারাই সংগঠিত হচ্ছে। যেমন ধরুন, একটা মানুষকে পুলিশে দেওয়ার আগে মব সৃষ্টিকারীরা পিটাচ্ছে, তারপর পুলিশে দিচ্ছে, পুলিশ আবার হয়তো কোনো কোনো ক্ষেত্রে পিটাচ্ছে, তার চিকিৎসা হচ্ছে না, তাকে আপনি কোর্টের মাধ্যমে আদালতে দিচ্ছেন, 72 ঘন্টা বা 100 ঘন্টার মধ্যে তার মৃত্যু হচ্ছে। এটা তো সুস্পষ্টই বোঝা যায় যে নির্যাতনের ফলে এই মৃত্যুগুলি হচ্ছে। আমরা বগুড়ায় দেখেছি একটি রাজনৈতিক দলের 3 জন নেতাকর্মী 1 সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করেছে বগুড়া কারাগারে, আজ থেকে 8-9 মাস আগে। তো এগুলো তো আমাদের ভিতর সন্দেহ তৈরি করে। শুধু সন্দেহ না, আমাদের সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই জিনিসগুলো কিন্তু স্পষ্টতই একটা দিক নির্দেশ করে। আগের চেয়ে যে গুণগত মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুণগত পরিবর্তন হয়েছে, এটা মনে করার কোনো কারণ নাই। এখনও পাড়া মহল্লায় মানুষের বাড়ি বাড়ি ওই তাদের নাম ঠিকানা সংগ্রহ করছে, এখনও বিভিন্ন সময় মোবাইল চেক করা হচ্ছে। যে ঘটনাগুলি আসলে স্বৈরাচারী আমলে আমরা দেখেছি, ঠিক সেই ঘটনাই আবার আমরা প্রত্যক্ষ করছি। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে গত ফ্যাসিস্ট সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে জনগণের মুখোমুখি দাঁড়া করিয়ে দিয়েছিল, তাতে এক ধরনের ঘটনার শিকার কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়েছিল। যেমন অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে, আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিছু মানুষ কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ফলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে যে কোনো ধরনের এখন যে একটা অস্থিরতা আছে সমাজের, রাষ্ট্রে, এই রাজনীতিতে, এই অস্থিরতা যদি নিরসন করতে ব্যর্থ হয় সরকার, তাহলে বড় ধরনের সংকটের মুখে আমরা পড়ে যাব। একটা জিনিস হচ্ছে, দেখেন, এই যে আপনি মব ভাইলেন্স বলেন বা তৌহিদি জনতার যে উত্থানের কথা আমরা চিন্তা করছি, দেখছি, এটি কিন্তু অদৃশ্য একটি উগ্র সন্ত্রাসী দলেরই তৎপরতা এবং তারা কিন্তু দেশকে একটা অস্থির পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাচ্ছে, যাতে কিনা তারা তাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক ইচ্ছাটা পূরণ করতে পারে। এটি কিন্তু খুব ছোট্ট একটা গোষ্ঠী বা একাধিক ছোট ছোট গ্রুপ। এই গ্রুপকে রাজনৈতিক সরকার বা সরকার চাইলে এই গ্রুপকে মোকাবেলা করা বা এই গ্রুপকে আইনের আওতায় আনা খুব বেশি কঠিন কাজ হবে বলে আমি মনে করি না। তবে যদি এটাকে বাড়তে দেওয়া হয়, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করা ভবিষ্যতে খুব কঠিন হবে। কারণ আপনি অবাক হয়ে যাবেন যে এটা একটা ছোট্ট গ্রুপ সিদ্ধান্ত নিচ্ছে, একটা বাড়িঘর ভেঙে দিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে পলিটিক্যাল পার্টি অফিস দখল হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে মানুষকে হেনস্থা করছে, পিটিয়ে মেরে ফেলছে। ফলে এই গ্রুপটার এই কার্যক্রমের মোকাবেলাটা রাষ্ট্রের করা দরকার। এগুলি যদি সরকার চায়, তাহলে খুব সহজেই এগুলি অ্যাড্রেস করা সম্ভব। কারণ এই ক্ষেত্রে একটা কমিটি গঠন করে দেওয়া যেতে পারে এবং সেই কমিটি প্রত্যেকটা মামলা জেলা পর্যায়ে যাচাই বাছাই করতে পারে এবং যেগুলোর ভিত্তি নেই সেগুলি প্রত্যাহার করতে পারে এবং যেগুলি আংশিক মিথ্যা, আংশিক সত্য, সেগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারে। এবং সরকার উদ্যোগী হলে এই ধরনের ঘটনার থেকে পরিত্রাণ কোনো বিষয়ই না, খুব দ্রুতই পরিত্রাণ পাওয়া সম্ভব।